চার ধরনের ভোটারের এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করার পদ্ধতি। যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে ফর্ম ভরবেন। যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করে ফর্মটি ভরবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ বিবাহিত মহিলারা স্বামীর নাম দেবেন নাকি বিবাহিত মহিলারা নিজেদের হাজবেন্ডের নাম দেবেন, এবং বংশের যদি কারোর নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি কার নাম দেবেন, এবং 1987 সালের আগে জন্ম অথবা 2003 সালের পরে জন্ম হলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। এবং বন্ধুরা উপরে যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো সম্বন্ধে হয়তো আপনারা সবাই কম বেশি জেনে গেছেন। মূল যে কনফিউশন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই পার্টটি নিয়ে, যেটা এবারের ভোটার লিস্টে অথবা এবারের যে এসআইআর ফর্ম রয়েছে অথবা এনুমারেশন ফর্মে যেটা নতুন করে অ্যাড করা হয়েছে এই জায়গাটি। তো এই জায়গাটিতে কিন্তু মেন কনফিউশন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভোটারদের আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো চলুন আগে উপরেরটা কি করে করবেন এটা আপনাদের সংক্ষেপে ছোট্ট করে জানিয়ে দিই। দেখুন এখানে সমস্ত কিছু 90% জিনিস প্রিফিল থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের অনেক কিছুই পূরণ করার প্রয়োজন পড়বে না। যেমন কি কি জিনিস প্রিফিল থাকবে, এখানে ইলেক্টরস নেম অর্থাৎ আপনার নাম, আপনার এপিক নম্বর, আপনার অ্যাড্রেস সমস্ত কিছু প্রিপ্রিন্টেড থাকবে। বর্তমানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, আপনাদের বিধানসভার কেন্দ্র, নাম এবং নাম্বার সমস্ত কিছু প্রিপ্রিন্টেড থাকবে। এখানে একটা কিউআর কোড থাকবে। ওল্ড ফটো অর্থাৎ বর্তমানে আপনাদের ভোটার লিস্ট ভোটার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবিটি এখানে প্রিপ্রিন্টেড থাকবে। তো আপনাকে তাহলে কি করতে হবে, সমস্ত কিছু তো অলরেডি দেওয়া রয়েছে, শুধুমাত্র আপনারা কি করবেন, আপনারা এখানে আপনাদের একটা কারেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগাবেন। কারেন্ট লাগাবেন, এমন নয় যে 10 বছর আগের ছবি লাগালেন, এখন তুলে লাগাবেন। এরপর আপনারা ডেট অফ বার্থ এখানে দেখুন, ডেট, মান্থ, ইয়ার। যদি আপনাদের জন্ম ধরুন 1-1-1990 হয়, ধরুন 1-1-1990, তো এখানে 1, এখানে 01, এখানে 1990 এমন দেবেন। মানে এখানে 1-1-1990 করে দিলেন, এমন করবেন না। 1 যদি হয় 01-01-1990 দেবেন। এরপরে কি করবেন, আধার নম্বর অপশনাল। এই প্রথম একটি ফর্ম যেখানে আধার নম্বরকে অপশনাল রাখা হয়েছে। এছাড়া কোনো ফর্ম ব্যাংক অ্যাকাউন্ট খুলুন অথবা যে কোনো সরকারি স্কিমের সুবিধা নিন, আধার ম্যান্ডেটরি থাকে। এক্ষেত্রেই একমাত্র ব্যতিক্রম যেখানে আধার অপশনাল। তো আপনি কি এমন কোনো ফর্ম দেখেছেন যেখানে আধার অপশনাল রয়েছে? কমেন্ট বক্সে জানাবেন। এরপরে এখানে কি আপনার মোবাইল নাম্বার দেবেন, অবশ্যই আপনাদের কারেন্ট মোবাইল নাম্বারটি দেবেন যেখানে আপনারা নিয়মিত রিচার্জ করেন। এখানে আপনার ফাদার্স নেম দেবেন অথবা গার্জিয়ান নেম দেবেন। এখানে আপনাদের ফাদার্স নেম অথবা গার্জিয়ান নাম্বার, যার নাম আপনি এখানে লিখলেন তার এখানে এপিক নাম্বার এখানে দেবেন। এরপর আপনাদের মায়ের নাম দেবেন, মায়ের নাম এখানে দিলেন, মায়ের এখানে এপিক নম্বর দিলেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি আপনার হাজবেন্ডের নাম এখানে দেবেন, এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে দেবেন। যদি আপনার হাজবেন্ডের এপিক কার্ড থাকে, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে হাজবেন্ডের এপিক নম্বর দেবেন। আর যদি আপনি স্ত্রী হাজবেন্ড হয়ে থাকেন, যদি আপনার ওয়াইফের ভোটার কার্ড থাকে তো সেটা এখানে দেবেন। তো ক্লিয়ার, আশা করবো যে উপরের পার্টটুকুন আপনাদের সংক্ষেপে বলতে পেরেছি। তো এবার আসছি আমাদের মেইন পার্টে, যেটা নিয়ে সবার কনফিউশন রয়েছে, যেটাকে আলাদা আলাদা ভোটারের জন্য আলাদা আলাদাভাবে যেটাকে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিবাহিতরা একরকম করবে, 2002 লিস্টে নাম থাকলে একরকম করবে। তা কিভাবে করবে দেখুন, যদি 2002 এর ভোটার লিস্টে নাম থাকে, 2002 এর ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাটিকে ফিল আপ করবেন। দেখুন অনেকে বলছে যে 2002 এর ভোটার লিস্টে নাম থাকলেও এখানে ফিল আপ করতে হবে, না, একদমই নয়। 2002 এর ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে এই পার্টটিকে আপনি পুরোপুরি ছেড়ে দেবেন, এবং 2002 এর ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পার্টটিকে ফিল আপ করতে হবে, তাও কিছু শর্ত রয়েছে। তো ফার্স্টে আসছি, 2002 এর ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে এবং আপনি বিবাহিত মহিলা হয়ে থাকুন অথবা আপনি যেই হয়ে থাকুন, সবার ক্ষেত্রে বলছি, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। তো দেখুন কি করবেন, প্রথমে ইলেক্টরস নেম অর্থাৎ আপনার নাম লিখবেন। এরপরে এপিক নম্বর, আপনার এপিক নম্বর দেবেন। রিলেটিভ নেম অর্থাৎ রিলেটিভ নেমে এখানে কি লিখবেন, অবশ্যই আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার ভুলেও আপনার হাজবেন্ডের নাম এখানে লিখবেন না, অথবা আপনি যদি হাজবেন্ড হয়ে থাকেন ভুলেও স্ত্রীর নাম এখানে লিখবেন না। এখানে আপনার ফাদার অথবা
মাদার, যে কোনো একজনের নাম এখানে লিখবেন। রিলেশনশিপ বাবার নাম লিখলেন এখানে ফাদার লিখবেন, আর মায়ের নাম লিখলে এখানে মাদার লিখবেন। ক্লিয়ার? এরপরে ডিস্ট্রিক্ট, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে কোন ডিস্ট্রিক্টে আপনি ছিলেন, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে ছিলেন 2002 সালে যখন ভোটার লিস্ট হয়েছিল সেই ডিস্ট্রিক্ট লিখবেন। আপনারা এখন ডিস্ট্রিক্ট চেঞ্জ করেছেন, বর্তমানে ডিস্ট্রিক্ট লিখে দিলেন, ভুলেও করবেন না। স্টেট, সেই সময় কোন স্টেটে ছিলেন লিখবেন, এবং অ্যাকাউন্ট নেম অর্থাৎ এসি নাম্বার, নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম এখানে লিখবেন সেই সময়কার 2002 সালের। ব্যাস হয়ে গেল। যেহেতু 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল, তো সেক্ষেত্রে আপনার কিছু দেওয়ার দরকার নেই, অর্থাৎ কারোর নাম কিছু চিন্তা ভাবনারই করার দরকার নেই, আপনার নাম বাদ যাবে না। দেখুন এরপরে কি করবেন, এখানে এসি নাম্বার দেবেন, অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নম্বর এখানে দেবেন, এখানে পার্ট নাম্বার 2002 সালে। যদি আপনি না পান তাহলে আপনাকে আপনার বিএলও সহযোগিতা করবে, বিএলও সহযোগিতাতে আপনি এগুলো পেয়ে যাবেন, এবং সিরিয়াল নাম্বার 2002 সালের, এখনকার মোটেও দেবেন না। ঠিক আছে? 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে, আপনি এটা ফিল আপ করেছেন, ব্যাস আপনাকে আর কিছু এখানে হাত দিতে হবে না, ধরতে হবে না। এখানে বিবাহিত যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে, সমস্ত কিছু আপনার দেবেন। আপনার সেই সময়তে 2002-তে বিয়ের, সেই সময় যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেখানে নাম ছিল সেটা দেবেন, আর যদি বিয়ে হয়ে গিয়ে না থাকে তাহলে আপনার বাপের বাড়িতে বাবার নাম দেবেন, বাপের বাড়ির ঠিকানা যা ছিল সেই সময়তে দেবেন, এখনকার ভুলেও না 2002 সালে। তো এবার প্রশ্নটি আসছে হচ্ছে যাদের ডেট অফ বার্থ ধরুন 1983 এর পরে, তাদের তো আর 2002 এর ভোটার লিস্টে আর নাম থাকার কথা নয়, তো সেক্ষেত্রে তারা কি করবে? তো এখন প্রশ্নটি হচ্ছে, তো ফার্স্টে কি করবে, তারা এই পার্টটিকে ফিল আপই করবেন, তারা এই পার্টটিকে তারা ধরবেন, তাদের জন্য হচ্ছে এই পার্ট। তো এখানে কি করবেন, ফার্স্টে আপনি আপনার নাম লিখবেন। অনেকে বলছে যে আপনার গার্জিয়ানের নাম লিখতে, অর্থাৎ যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে সেটা লিখবেন না, আপনি আপনার নাম লিখবেন। যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে যখন আপনাদের বাড়িতে বিএলও ফর্মটি নিয়ে আসবে তখন তাকে তো আপনি জিজ্ঞেস করতেই পারবেন যে এখানে কার নাম লিখতে হয়। তো সেই সময়তে কে ঠিক কে ভুল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমি ঠিক বলছি নাকি অন্যান্য ইউটিউবাররা ঠিক বলেছে। তো এক্ষেত্রে আপনি ফার্স্টে আপনার নাম লিখবেন, অর্থাৎ আপনার নাম যেটা। এরপর আপনার এপিক নাম্বার যদি থাকে, যদি আপনার এখন বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে পরে তো আপনার এপিক নাম্বার হয়ে গেছে। তো এপিক নাম্বার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার নাম লিখবেন। আর যদি আপনার এপিক নম্বর না হয়ে গিয়ে থাকে তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এরপরে আপনার হচ্ছে রিলেটিভ নেম, অর্থাৎ এক্ষেত্রে আপনি রিলেটিভ কার নাম দেবেন। দেখুন এখানে কিন্তু অনেক কথা রয়েছে, এক্ষেত্রে নির্বাচন কমিশন এক্স্যাক্টলি গাইডলাইন্স আমরা এখনো খুঁজে পাইনি, যদি থাকে তাহলে আমরা খুঁজে নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। দেখুন এখানে ইলেকশন কমিশন বলেছে যে রিলেটিভ বলতে আপনি শুধুমাত্র আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা এই চারজনকে ভ্যালিড ধরা হয়েছে, অর্থাৎ এই চারজনের কারোর নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রিলেশনশিপে অর্থাৎ রিলেটিভ নেমে আপনার বাবা, আপনার মা, আপনার ঠাকুরদা অথবা আপনার ঠাকুমা যে কোনো একজনের নাম আপনি এখানে লিখে দেবেন। 2002 এর ভোটার লিস্টে আছে ধরে নিলাম, সেক্ষেত্রে আপনি কি করবেন, রিলেশনশিপে আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা। এটা কিন্তু অবশ্যই বিবাহিত অবিবাহিত দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বিবাহিত, আপনি আপনার হাজবেন্ডের নাম লিখলেন হবে না, আপনাকে আপনার ওয়াইফ মানে বাবা মায়ের নাম লিখতে হবে, ঠাকুরদা ঠাকুমায়ের নাম লিখতে হবে, অন্য কারোর নাম লেখা যাবে না। ঠিক আছে? তো রিলেশনশিপে কি করলেন, আপনি আপনার বাবার নাম দিলে বাবা, মায়ের নাম দিলে মা, ঠাকুরদার নাম দিলে ঠাকুরদা, ঠাকুমার নাম দিলে ঠাকুমা লিখলেন। ডিস্ট্রিক্ট কোনটা লিখবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, যদি আপনাদের বাবা মা যেই ডিস্ট্রিক্টে থাকতো অর্থাৎ তাদের 2002 সালের ভোটার লিস্টে যেই ডিস্ট্রিক্টে নাম রয়েছে সেই ডিস্ট্রিক্ট লিখবেন, সেই স্টেট লিখবেন, সেই এসি নেম লিখবেন, বিধানসভা কেন্দ্র লিখবেন, সেই এসি নাম্বার লিখবেন, সেই পার্ট নাম্বার লিখবেন, সেই সিরিয়াল নাম্বার লিখবেন, অর্থাৎ যার নাম আপনি এখানে লিখছেন তার ডিটেলস এখানে লিখবেন। যদি আপনি না পান তাহলে কি হবে, তাহলে আপনারা বিএলওর থেকে একবার জিজ্ঞেস করে নেবেন, হয়ে যাবে। ঠিক আছে? তো ধরুন এখন আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই, ঠাকুরদার নাম নেই, ঠাকুমার নাম, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে আপনি যার নাম খুশি লিখতে পারেন, দাদা, বৌদি, হাজবেন্ড, ওয়াইফ অথবা ঠাকুমা, পিসা, পিসি, যার খুশি নাম লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে নামের নোটিশ জারি করবে ইয়ারও, তো সেই সময় আপনাকে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যার খুশি তার নাম লিখতে পারেন, অথবা যদি আপনি চান যে আপনি এই পার্টটিকে লিখবেনই না তো সেটাও প্রযোজ্য, না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি লিখতেও পারেন। যদি আপনি লিখেনও তাহলেও আপনার
আপনার নামে নোটিশ জারি করবে ইআরও। তারপর আপনাকে সব ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতেই হবে ইআরওর কাছে। আর যদি আপনি নাও লিখেন তাও সেই ব্যাপার, আপনার নামে নোটিশ জারি করবে ইআরও। যদি আপনাদের সমস্ত ডকুমেন্টস থাকে তো আপনি সেই ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনি দেখাবেন যে কেন নেই আপনার পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে। অবশ্যই ব্লাড রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, সেখানে দিয়ে দিলেন হয়ে গেল। তো এই পার্টটি নিয়ে কিন্তু এখনো নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলেনি যে লিখতে হবে কিনা লিখতে হবে না। যদি বলেছে শুধুমাত্র ব্লাড রিলেশন থাকলে সেটা আপনি এখানে লিখবেন, ব্লাড রিলেশন না লিখলে পরে আপনি যদি ফাঁকা রাখতে না চান তাহলে আপনি লিখতে পারেন। তো এখন আসছি বিবাহিত, এটা আমি সবার ক্ষেত্রে বললাম। তো এবার আমরা আসছি মহিলাদের ক্ষেত্রে, সে বিবাহিত হন অথবা অবিবাহিত হন। তো সেক্ষেত্রে সেম কাজ করবেন, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদার নাম অথবা ঠাকুমার নাম, কারোর নাম যদি থাকে তাহলে এক্ষেত্রে আপনি সেগুলো ফিল আপ করবেন। আর যদি না থাকে তাহলে আপনি যে কারোর নাম লিখতে পারেন। পরবর্তীকালে আপনার নামে নোটিশ জারি করবে ইআরওর কাছে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে। ক্লিয়ার? তো এবার অনেকে রয়েছে যে বিয়ের পরে অনেকে রয়েছে যারা কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ স্টেট চেঞ্জ হয়ে যায়, অনেকে এক স্টেটে থাকে, অনেকে রয়েছে যার নাম চেঞ্জ হয়ে যায়। তো তারা কি করবেন, তো তারা নতুন করে এপিক কার্ড বানিয়ে থাকেন, অর্থাৎ এপিক কার্ড যদি ট্রান্সফার করেন তাহলে পরে কি করবেন, তাহলে পরে আগের যে এপিক নম্বরটি রয়েছে সেই এপিক নম্বরটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, সেই এপিক নম্বরটি আপনি এখানে লিখে দেবেন। তাহলে বিএলওরা তাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে টোটালটা ফেচ করে নেবে। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ টোটালটা ফেচ করে নিয়ে তারা জেনে যাবে যে আপনাদের নাম অমুক ছিল, আপনারা অমুক কনস্টিটিউয়েন্সিতে ছিলেন, আপনার বাবা 2000 বা মা বা ঠাকুরদা অথবা ঠাকুমা 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখন ব্যাপারটি হচ্ছে অনেকে রয়েছেন যারা ধরুন নতুন জায়গায় ভোটার কার্ড বানিয়ে নেন, বিয়ের পরে নতুন জায়গায় গেলেন, গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিলেন। তো সেক্ষেত্রে কি হয়, তাদের পুরনো ভোটার কার্ডও রয়েছে, তাদের নতুন ভোটার কার্ডও রয়েছে। তো সেক্ষেত্রে বিএলওরা দু জায়গাতেই যাবে, অর্থাৎ পুরনো যেখানে ভোটার কার্ড রয়েছে আপনার সেখানেও যাবে, তারপরে নতুন যে ভোটার কার্ড আপনি বানিয়েছেন সেখানেও যাবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোনটিতে থাকতে চান, নতুনটিতে থাকতে চান নাকি পুরনটিতে থাকতে চান। যদি আপনি নতুনটিতে থাকতে চান তাহলে পরে পুরন যে ভোটার কার্ড রয়েছে সেটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি বলেন যে আমি পুরনটিতে থাকতে চাই, নতুনটিতে থাকতে চাই না, তাহলে নতুনটি ক্যান্সেল হয়ে যাবে, পুরনটি থাকবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার বাবা, মা, ঠাকুরদা অথবা ঠাকুমা এই চারজনে, অর্থাৎ ব্লাড রিলেশনে যারা রয়েছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একজনের যাতে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে। যদি থাকে তাহলে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হবে না, যদি না থাকে তাহলে ইআরও আপনার নামে নোটিশ ইস্যু করবে। তারপরে আপনাকে ইআরওর কাছে যেতে হবে। ইআরওর কাছে যাওয়ার পরে ইআরও যদি মনে করে যে আপনার দেওয়া ডিটেলস সমস্ত কিছুই ঠিক, তাহলে পরে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে। আর যদি ইআরও মনে করে যে আপনাদের দেওয়া ডিটেলসে কোনো ভুল রয়েছে তাহলে আপনাদের নাম বাতিল হতে পারে। বাতিল হওয়ার পরে কি করবেন, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারেন আপনার আবেদন নিয়ে। সেখানেও যদি না হয় তাহলে আপনি স্টেট ইলেকশন কমিশনের কাছে যেতে পারেন। সেখানেও যদি না হয় তাহলে আপনি নতুন করে আবার নাম তোলার জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনাদের কাছে অনেক রাস্তাই রয়েছে। তো বন্ধুরা, আশা করব আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।